Hello student, welcome to Haldar E-Academy online platform. হালদার E-Academy online platform-এ আরও একবার তোমাদের স্বাগত। আমরা আজকে শুরু করব ক্লাস 12 থার্ড স্টেপের একটি চ্যাপ্টার, যেটা হচ্ছে জিওটেকটনিক, এবং তার আন্ডারে যে মহিসঞ্চরণ মতবাদ সেই বিষয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করেছি যে কিভাবে পৃথিবীর মহাদেশগুলোর সঞ্চরণ ঘটছে, এবং ওয়েগনার যে মতবাদটা দিয়েছিলেন এবং সেই মতবাদে তিনি যে অনুমানগুলো করেছিলেন সেগুলো সম্পর্কেও আমরা জেনেছি, এবং মূল যে তত্ত্বটা সেটাও আমরা আগের ক্লাসে জেনেছি। এই ক্লাসে আমরা জানব যে বিভিন্ন যুগে কিভাবে মহাদেশগুলোর সঞ্চরণ ঘটেছে এবং এই মহিসঞ্চরণের কারণগুলো কি কি সেগুলো সম্পর্কে আজকের ক্লাসটি। তাহলে শুরু করা যাক। বিভিন্ন যুগে প্যানজিয়ার ভাঙন এবং সঞ্চলন এটা জানতে গেলে আমাদের প্রথমে জিওলজিক্যাল এজ স্ট্রাকচার অর্থাৎ জিওলজিক্যাল টাইম স্কেল, বাংলায় যেটাকে বলা হয় ভূতাত্ত্বিক সময় সারণী সম্পর্কে একটু ছোট্ট করে জেনে রাখা দরকার আছে। যেমন প্রথমে হচ্ছে পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে বর্তমান পর্যন্ত যে সময়, সেই সময়কে দুটো প্রধান মহাযুগে ভাগ করা হয়। সেই মহাযুগগুলো কি কি? সেটা হচ্ছে আদিম মহাযুগ, আদিম মহাযুগ, এবং জৈব মহাযুগ। জৈব মহাযুগ পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে বর্তমান পর্যন্ত দুটো সময়কে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে এই আদিম মহাযুগ এবং জৈব মহাযুগ। এই আদিম মহাযুগটা হচ্ছে 4000 মিলিয়ন বছর আগের। 4000 মিলিয়ন বছর আগের সময়কার কথা এখানে আদিম মহাযুগে বলা হয়েছে। অন্যদিকে জৈব মহাযুগটা এই 600 মিলিয়ন বছরের পুরনো। 600 মিলিয়ন বছরের পুরনো, এটা হচ্ছে জৈব মহাযুগ। এই জৈব মহাযুগকে আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে। আদিম মহাযুগকে কোনো ভাগে ভাগ করা হয়নি, কিন্তু জৈব মহাযুগকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। এই জৈব মহাযুগের একটা হলো পুরাজীবীয়, বা যেটা ইংলিশে বলা হয় প্যালিওজোইক। 2 নম্বর হচ্ছে মধ্যজীবীয়, যেটাকে ইংরেজিতে বলে মেসোজোইক। আর 3 নম্বর হচ্ছে
নবজীবীয় বা সেনোজোইক। এই যুগগুলোকে আবার কতগুলো পর্যায়ে ভাগ করা হয়েছে। যেমন পুরাজীবীয় সেটাকে 6টা পর্যায়ে ভাগ করা হয়েছে, আর মধ্যযুগীয়কে 3টে পর্যায়ে ভাগ করা হয়েছে, আর নবযুগটিকে 2টো পর্যায়ে ভাগ করা হয়েছে। এইটুকু পর্যন্ত তোমাদের জানলেই হবে। এবার যেটা আসল ব্যাপারটা সেটা হচ্ছে মধ্যজীবীয় যে যুগটা রয়েছে সেটাতে যে 3টে পর্যায় রয়েছে সেই 3টে পর্যায় হলো ক্রিটেসিয়াস, তারপরে হচ্ছে জুরাসিক আর ট্রিয়াসিক, যেটা আমাদের এই চ্যাপ্টারটি পড়ার ক্ষেত্রে আমাদের ব্যবহার হবে। সেটা হচ্ছে এই 3টে যুগ। যেমন হচ্ছে ক্রিটেসাস, এই পাশেই তোমরা দেখো যে লেখা আছে ক্রিটেসাস, জুরাসিক এবং পরবর্তী যে আছে সেটা হচ্ছে ট্রিয়াসিক। এই 3টে কালেই কিন্তু প্যানজিয়ার ভাঙন এবং সঞ্চলন ঘটেছিল। সুতরাং এই মেসোজোইক যে যুগটা সেটা আমাদের মনে রাখতে হবে। তাহলে চলো এবার দেখে নিই যে কোন যুগে কি কি ঘটেছে। আচ্ছা, দেখো ক্রিটেসিয়াস উপযুগ যেটা বলা হয়েছে সেখানে কি হয়েছে, সেটার বয়স হচ্ছে আজ থেকে 6.5 কোটি বছর। এই যুগটা 6.5 কোটি বছর পূর্বের সময়কাল। এখানে কি হলো, এই সময়ে ক্রিটেসিয়াস যুগে সরি স্টুডেন্ট, এখানে যে পিডিএফটা রয়েছে সেখানে মানে নতুন যুগ থেকে, অর্থাৎ যেটা জিওলজিক্যাল টাইম স্কেলে থাকে সেইভাবে কিন্তু এই পিডিএফটা দেওয়া নেই। তাই আমি নিচে থেকে শুরু করছি, কারণ যুগটা কিন্তু এইভাবে শুরু হয়েছে। প্রথমে কার্বনিফেরাস, তারপর ট্রিয়াসিক, তারপর জুরাসিক, তারপর ক্রিটেসাস। তাহলে আমি প্রথমে কার্বনিফেরাস দিয়ে শুরু করছি। এখানে বলে রাখি, আমি যে 3টে যুগে যেটার কথা বললাম ভূতাত্ত্বিক সময় সারণীর ক্ষেত্রে, যে 3টে যুগে ভাগ করা হয়েছিল, জৈব মহাযুগকে 3টে যুগে ভাগ করা হয়েছিল, সেটা হচ্ছে পুরাজীবীয়, মধ্যজীবীয় এবং নবজীবীয়। এই পুরাজীবীয়রই একটা পার্ট হচ্ছে কার্বনিফেরাস উপযুগ। এই কার্বনিফেরাস উপযুগ, এইটার বয়সের সময়কাল হচ্ছে 35 কোটি বছর পূর্বের সময়। অর্থাৎ বুঝতেই পারছো যে কতদিন আগেকার। আমরা সবসময় জিওলজিক্যাল টাইম স্কেলে এই নিচে থেকে ওপর দিক বা মানে আগে কি কি ঘটেছে, যেমন এরকম হবে যে কার্বনিফেরাস
নেক্সট যাব হচ্ছে ট্রিয়াসিক। নেক্সট জুরাসিক। তারপরে যাব ক্রিটেসাস। ক্রিটেসিয়াস। তাহলে এইভাবে আমরা কিন্তু জিওলজিক্যাল টাইম স্কেল বা যে ভূতাত্ত্বিক সময় সারণী সেখানে বহু যুগ আগেকার ঘটনা আগে বলবো, তারপরে আমরা ওপর দিকে উঠতে উঠতে আজকের সময়কাল সম্পর্কে আলোচনা করব। সেই জন্য আমি সবথেকে আগে আলোচনা করছি কার্বনিফেরাস উপযুগটি। কার্বনিফেরাস উপযুগ যেটা 35 কোটি বছর পূর্বের সময়, সেখানে সেই সময় কি হয়েছিল যে মহাদেশীয় ভূখণ্ডগুলো একত্রিত হয়ে একক ভূখণ্ড, একক একটা ভূখণ্ড রূপে, যেটা আগেই বলেছি, যেটা বিভিন্ন মহাদেশগুলো সম্মিলিত হয়ে এই প্যানজিয়া নামে অবস্থান করত। এটা হচ্ছে প্যানজিয়া। এবং যে জলরাশি ছিল সেটা ছিল হচ্ছে প্যানথালাসা। এই ঘটনাটি ঘটেছিল এই 35 কোটি বছর পূর্বে, যেটাকে বলা হচ্ছে কার্বনিফেরাস উপযুগ। এবার আমরা চলে যাচ্ছি ট্রিয়াসিক উপযুগ, যেটা কার্বনিফেরাসের পরে আসে সেই যুগটা। ট্রিয়াসিক উপযুগে, যেটার বয়স হচ্ছে 20 কোটি বছর পূর্বের সময়কাল। এই সময়ে এই ট্রিয়াসিক উপযুগে কি হয় না, নিরক্ষরেখা বরাবর প্যানজিয়া, আমি একটা ছবি এঁকে বোঝাচ্ছি, এটা হচ্ছে নিরক্ষরেখা। বলা হচ্ছে যে নিরক্ষরেখা বরাবর প্যানজিয়া পূর্ব পশ্চিমে বিস্তৃত অগভীর টেথিস সাগর দ্বারা বিচ্ছিন্ন হয়ে দুটি বৃহৎ ভূখণ্ডে বিভক্ত হয়ে যায়, যেটাকে বলা হয় গন্ডোয়ানা ল্যান্ড ও আঙ্গারা ল্যান্ড বা লরেসিয়া। এক্ষেত্রে কি হয় যে এখানে এই যে সাগরটা, সেটা টেথিস সাগর হিসাবে বিস্তৃত হয়, আর উত্তর দিকের যে ভূভাগ সেটাকে বলা হয় লরেসিয়া, আর দক্ষিণ দিকের এই যে পুরো অংশটা, মহাদেশীয় অংশটা, সেটাকে বলা হয় গন্ডোয়ানা ল্যান্ড। তাহলে 20 কোটি বছর আগে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাগর অবস্থান করছে, যেটা সাগর বা জলভাগ, যেটা টেথিস সাগর নামে পরিচিত। এই জলভাগ, এই যে ব্লু কালারের অংশটা, এটা হচ্ছে টেথিস সাগর। এবং ওপরের যে মহাদেশটা, অর্থাৎ নিরক্ষরেখার
উত্তরের যে মহাদেশ এর যে সম্মিলিত অংশ সেটাকে বলা হচ্ছে লরেশিয়া, আর নিরক্ষরেখার দক্ষিণ দিকের অংশটাকে বলা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। তাহলে ট্রিয়াসিক যুগে এই ঘটনাটাই ঘটেছিল। নেক্সট আমরা চলে যাচ্ছি যে যুগটা, সেটা হচ্ছে জুরাসিক উপযুগ, যেটার বিস্তৃতি 13.5 কোটি বছর পূর্বের সময়কাল। কোটি বছর পূর্বের সময়কাল। এটা হচ্ছে জুরাসিক উপযুগ। এখানে কি হয়, গন্ডোয়ানা ল্যান্ড ক্রমে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও উপদ্বীপীয় ভারতবর্ষ, অস্ট্রেলিয়া ও আন্টার্কটিকা মহাদেশে বিভক্ত হয়। অর্থাৎ এই যে সম্মিলিত মহাদেশ, নিরক্ষরেখার উত্তর দিকের যে সম্মিলিত মহাদেশ যেটা বলছিলাম, যেটাকে বলা হচ্ছিল গন্ডোয়ানা ল্যান্ড, সেই গন্ডোয়ানা ল্যান্ড ক্রমে দক্ষিণ আমেরিকা, অর্থাৎ এই অংশটা দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, উপদ্বীপীয় ভারতবর্ষ আর হচ্ছে এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং আন্টার্কটিকা মহাদেশ, এগুলো ভাগ হয়ে যায়, বিভক্ত হয়ে যায়, এবং লরেশিয়া বিভক্ত হয়ে উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়া মহাদেশে বিভক্ত হয়। ভারত এবং অস্ট্রেলিয়া ক্রমশ একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যেটা অস্ট্রেলিয়া এবং ভারত যেটা একসাথে ছিল সেটা বিচ্ছিন্ন হয়ে যায়, এবং উত্তর পূর্ব দিকে সঞ্চালিত হয়, ভারত মহাসাগরের সৃষ্টি হয়। অর্থাৎ এই জায়গাটার কথা বলা হচ্ছে। অস্ট্রেলিয়া যদি উত্তর পূর্ব দিকে সরে যায়, তখন এখানে একটা সাগর তৈরি হয়েছে, সেটাকে বলা হচ্ছে ভারত মহাসাগর। তাহলে 13.5 কোটি বছর পূর্বের সময়কাল, অর্থাৎ জুরাসিক উপযুগে গন্ডোয়ানা ল্যান্ডটা ক্রমে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, উপদ্বীপীয় ভারতবর্ষ, অস্ট্রেলিয়া বা আন্টার্কটিকা মহাদেশে বিভক্ত হয়, এবং লরেশিয়া বিভক্ত হয় উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ায়। আর কি হয় না, ভারত এবং অস্ট্রেলিয়া ক্রমশ আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এবং উত্তর পূর্ব দিকে সঞ্চালিত হওয়ায় ভারত মহাসাগরের সৃষ্টি হয়। এটাই হচ্ছে জুরাসিক উপযুগে এই মহীসঞ্চরণের একটা ইতিহাস। নেক্সট যে যুগটার কথা বলবো সেটা হচ্ছে ক্রিটেসিয়াস, অর্থাৎ আজ থেকে 6.5 কোটি বছর পূর্বের সময়কাল। অর্থাৎ 6.5 কোটি বছর পূর্বের সময়কালে ক্রিটেসিয়াস উপযুগে কি কি ঘটেছিল সেটা বলি। সেটা হচ্ছে উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড ও ইউরেশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে নরওয়েজীয় সাগরের জন্ম হয়। 2 নম্বর যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমেরিকা পশ্চিম দিকে সঞ্চালিত হয়ে, এটা একটা ছবির মাধ্যমে না দেখালে তোমরা বুঝতে পারবে না।
প্রথমে যেটা হয় সেটা হচ্ছে উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড, উত্তর আমেরিকা, তারপরে গ্রিনল্যান্ড, ইউরেশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে নরওয়েজীয় সাগরের জন্ম নেয়। 2 নম্বর হয়েছে আমেরিকা পশ্চিম দিকে সঞ্চালিত হয়, অর্থাৎ এদিকে সঞ্চালিত হয়, এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর এবং পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়। অর্থাৎ এই যে জায়গাটাকে আমরা আটলান্টিক মহাসাগর বলি, এই জায়গাটা সৃষ্টি হয়, আর পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের সৃষ্টি হয়। অর্থাৎ ভারতের পশ্চিমের যে দ্বীপপুঞ্জগুলো সেগুলো এখানে সৃষ্টি হয়। এরপর আর একটা কি ঘটনা ঘটে সেটা হচ্ছে এশিয়ার পূর্ব প্রান্তের বৃত্তচাপীয় দ্বীপমালা। এশিয়ার পূর্ব প্রান্তের যে বৃত্তচাপীয় দ্বীপমালার উদ্ভব হয়েছে এবং পান্থালাসার অবশিষ্ট অংশরূপে প্রশান্ত মহাসাগর হচ্ছে অবস্থিত। এখানে তো আগেই বলা হয়েছে আগের যুগেই কিন্তু অস্ট্রেলিয়া সরে গেছিল এবং আন্টার্কটিকার সৃষ্টি হয়েছিল। আর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরটা হচ্ছে, যেটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরটা বলছে প্যান্থালাসার অবশিষ্ট অংশ। অর্থাৎ প্যান্থালাসা এই মহাদেশগুলোর সম্মিলিত অংশই তো বিচ্ছিন্ন হয়ে গিয়ে বিভিন্ন সাগরের সৃষ্টি হয়েছে। এই সাগরের ম্যাক্সিমামটাই সৃষ্টি হয়েছে ক্রিটেসিয়াস যুগে। যেহেতু মহাদেশগুলোর চারিদিকে সঞ্চালন ঘটেছে, তার ফলে কি হয়েছে, আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়েছে, তার আগের যুগে ভারত মহাসাগরের সৃষ্টি হয়েছে, এবং যে অবশিষ্ট অংশ প্যান্থালাসা, সেই জায়গাগুলোকে বলা হচ্ছে প্রশান্ত মহাসাগর। অর্থাৎ তাহলে আমরা এই 4টে যুগে কি দেখতে পেলাম, যে কার্বনিফেরাস উপযুগে প্যানজিয়া এবং প্যান্থালাসা অবস্থান করত, এবং ট্রিয়াসিক যুগে অর্থাৎ 20 কোটি বছর পূর্বের সময়ে কি হয়, এই প্যানজিয়া ভাগ হয়ে যায়। নিরক্ষরেখা থেকে পূর্ব পশ্চিমে বিস্তৃত একটা তেথিস সাগর দ্বারা বিচ্ছিন্ন হয়ে দুটো বৃহৎ ভূখণ্ডে বিভক্ত হয়ে যায়, যেটার নাম হচ্ছে গন্ডোয়ানাল্যান্ড এবং আঙ্গোয়ারল্যান্ড। এর পরের যেটা যুগ সেটা হচ্ছে জুরাসিক উপযুগ। সেখানে কি হয়, যে এই যে দুটো লরেশিয়া এবং গন্ডোয়ানাল্যান্ড, এগুলো পরবর্তীকালে ভাগ হয়ে যায় এবং ভাগ হতে হতে বিভিন্ন মহাদেশগুলোর মাঝখানে বিভিন্ন সাগরের সৃষ্টি হয়। যেমন ভারত মহাসাগরের সৃষ্টি হয়েছে। আর এখানে কি হয়েছে, যে অস্ট্রেলিয়া পূর্ব দিকে সঞ্চালিত হয়েছে। এই পরের যুগ যেটা হচ্ছে ক্রিটেসিয়াস যুগ, সেখানে 6.5 কোটি বছর পূর্বের সময়কাল। সেখানে কি হয়, মহাদেশগুলো আরো বিভক্ত হয়ে যায় বিভিন্ন দিকে এবং পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের সৃষ্টি হয়। এশিয়ার পূর্ব প্রান্তে বৃত্তচাপীয় দ্বীপমালার উদ্ভব হয়েছে এবং যেটা হয়েছে নরওয়েজীয় সাগরের জন্ম হয়েছে, আটলান্টিক মহাসাগরের উৎপত্তি হয়েছে। আর প্যান্থালাসার যে অবশিষ্টাংশ সেটা কিন্তু প্রশান্ত মহাসাগর হিসাবে দেখা দিয়েছে। তাহলে এই 4টে জিনিসই কিন্তু এই যুগগুলোতে কিন্তু ঘটেছে। তাহলে এই জিওলজিক্যাল টাইম স্কেল বা ভূতাত্ত্বিক সময় সারণী কিন্তু এই ওয়েগনারের মহীসঞ্চরণ মতবাদের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মহাদেশগুলোর সঞ্চরণের যে কারণ সেইটা, causes or forces of continental drifting। এই মহাদেশীয় চলনের কারণ এবং প্রযুক্ত বল সম্পর্কে বলতে গেলে যে দুটো বলের কথা বলা যায় সেটা হচ্ছে
প্লবতা ও অভিকর্ষীয় কেন্দ্রের বৈষম্য, আর 2 নম্বর হচ্ছে জোয়ারি শক্তি। আচ্ছা, এই কারণগুলো জানার আগে আমাদের জানতে হবে প্রধানত মহাদেশগুলো সঞ্চরণের দিক কোনগুলো ছিল। মহি সঞ্চরণের দিক। কারণ এই মহি সঞ্চরণের দিক পর্যবেক্ষণ করেই কিন্তু এটা জানা গেছে যে কোন কোন বল এই মহি সঞ্চরণের জন্য দায়ী। প্রধানত দুটো দিকে সঞ্চরণ ঘটে, যেমন হচ্ছে উত্তর দক্ষিণ আমেরিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সঞ্চরণ হয়, পশ্চিম দিকে সঞ্চরণ ঘটে, অর্থাৎ ম্যাপ অনুযায়ী এই দিকে। আর ইউরোপ, এশিয়া, আফ্রিকা প্রধানত ইউরোপ, আফ্রিকা, আর হচ্ছে এশিয়া কোন দিকে সঞ্চরণ ঘটে সেটা হচ্ছে উত্তর দিকে, অর্থাৎ ম্যাপ অনুযায়ী এই দিকে উত্তর দিকে সঞ্চরণ ঘটে। অর্থাৎ উত্তর দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে এবং ইউরোপ, আফ্রিকা, এশিয়া উত্তর দিকে সঞ্চরণ ঘটে। যেটা বলা হয় যে ওয়েগনার তৎকালীন প্যানজিয়ার ভাঙন এবং টুকরো হিসাবে এক একটা মহাদেশের সঞ্চরণের কারণ হিসাবে যেটাকে দায়ী করেছেন সেটা হচ্ছে প্লবতা এবং জোয়ারি শক্তি। তার মতে খণ্ডিত অংশ অর্থাৎ মহাদেশীয় টুকরোগুলো মূলত দুদিকে, একটা হচ্ছে নিরক্ষীয় দিকে এবং একটা হচ্ছে পশ্চিম দিকে সঞ্চারিত হয়েছিল। নিরক্ষীয় এলাকার দিকে মহাদেশের সঞ্চরণের কারণ ভাসমান খণ্ডটির অভিকর্ষীয় কেন্দ্র এবং ওই সঞ্চরণশীল বা ভাসমান টুকরোটার প্লবতা কেন্দ্রের মধ্যে পারস্পরিক সম্পর্কজনিত শক্তি। জলে ভাসমান একটি বস্তু তার ভারের অনুপাতে নিচের দিকে চাপ দেয় এবং জলে ডুবতে চায়। অর্থাৎ জলে ভাসমান একটা বস্তু যদি আমরা দেখি, তার ভারের অনুপাতে নিচের দিকে চাপ দেয়। অর্থাৎ একটা বস্তু যদি জলে আমরা ভাসিয়ে দিই, জলে ভাসছে একটা বস্তু, তার কি হবে যে নিচের দিকে একটা ভার কাজ করবে, যেটা ডুবতে চায় আর কি, জলে ডুবতে চাইবে সেই বস্তুটা। আর প্লবতা গুণের জন্য ঊর্ধ্বমুখী চাপ তাকে ভাসতে সাহায্য করে। অর্থাৎ এই যে প্লবতা যে শক্তি, তার ফলে কি হয় যে জলে কোনো জিনিস ভেসে থাকতে পারে। এই দুটো বলের দিক ঠিক বিপরীতমুখী এবং কেন্দ্র দুটি একই হয়। অর্থাৎ একটা জিনিস ডুবে যাচ্ছে আর একটা জিনিস ভেসে থাকছে, দুটোরই কিন্তু অভিমুখ একই দিকে। কেন্দ্র সেটাই বলছে যে কেন্দ্রটা এক হয়। ওয়েগনারের মতে পৃথিবী
উপবৃত্তাকার আকৃতির জন্য এই দুটি বল ঠিক বিপরীতমুখী হয় না। কাজেই প্লবতা কেন্দ্রটা অভিকর্ষীয় কেন্দ্রের নিচে অবস্থিত হবে এবং নিরক্ষীয় দিকে একটি বলের সৃষ্টি হবে, যা ওই ভাসমান মহাদেশকে নিরক্ষীয় দিকে সঞ্চারিত করবে। এই বলটি 45 ডিগ্রি অক্ষাংশে সবচেয়ে বেশি এবং বলটির মান অভিকর্ষ বলের কয়েক মিলিয়ন ভাগের 1 ভাগ। তাহলে আমরা বলতে পারি যে নিরক্ষীয়, যেহেতু আমরা পৃথিবীটা হচ্ছে গোল এবং সেই জন্য কি হয়, আমি একটা ডায়াগ্রামের সাহায্যে আমরা বোঝাচ্ছি। এটা হয়তো তোমাদের বইয়েতেও থাকতে পারে। তা এক্ষেত্রে কি হয় যে এই যে তরলের একটা ঊর্ধ্বমুখী বল এবং ভরকেন্দ্রের নিম্নমুখী বল, সেটা একই কেন্দ্রে, পৃথিবীর ক্ষেত্রে একই কেন্দ্রে কিন্তু মানে একই কেন্দ্রে মিলিত হয় না, যেহেতু পৃথিবীর আকৃতি গোল। তা এই সমান এবং বিপরীতমুখী বল একই রেখা বরাবর কার্যকরী হলে বস্তুটা এক জায়গায় স্থিরভাবে ভেসে থাকতে পারে, কিন্তু এই উপবৃত্তাকার আকৃতির কারণে এই দুটো বল একই রেখা বরাবর, যেটা বলেছিলাম যে একই রেখা বরাবর কিন্তু মিলিত হয় না বা কার্যকরী হয় না, ফলে নতুন একটা বলের সৃষ্টি হয় যেটার নাম হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল। বৈষম্যমূলক অভিকর্ষজ বল। এই বলের সৃষ্টি হয় এবং 45 ডিগ্রি অক্ষরেখায়, অর্থাৎ এরকম জায়গায় 45 ডিগ্রি অক্ষরেখায় এই বলের পরিমাণ সর্বাধিক। তাই কি হয় যে নিরক্ষরেখা বরাবর একটা সঞ্চরণ কিন্তু ঘটতে থাকে। এর পরে যে বলটার কথা আমরা বলতে পারি সেটা হচ্ছে জোয়ারি শক্তি, অর্থাৎ পশ্চিম দিকে যেসব মহাদেশের সঞ্চরণ ঘটেছে সেগুলো কিন্তু সবসময় ঘটেছে জোয়ারি শক্তির জন্য। সূর্য এবং চন্দ্রের আকর্ষণ পৃথিবীর আস্তরণকে বাইরের দিকে টানে এবং ঘড়ির কাঁটার উল্টো দিকে আবর্তন মহাদেশগুলিকে আরো পশ্চিমে ঠেলে দেয়। তাহলে কি বলা হচ্ছে যে সূর্য এবং চন্দ্রের যে আকর্ষণের ফলে যেটা আমাদের জোয়ারের যে প্রভাব, সেই জোয়ারি শক্তির প্রভাব এবং ঘড়ির কাঁটার উল্টো দিকে আমাদের পৃথিবীর যে আবর্তন, অর্থাৎ পশ্চিম থেকে পূর্বের যে আবর্তন, তার ফলে কি হয়, মহাদেশগুলো আরো পশ্চিম দিকে ঠেলে দেয়। এই শক্তি যদিও অনেক কম, তবুও বহুদিন ধরে একটু একটু করে কাজ করলে পরবর্তীকালে তার সম্মিলিত ফল কিন্তু বিশাল হয়। এই দুটো বলের কারণে, এই যে আমরা যে বল দুটো জানলাম, যেটা হচ্ছে প্লবতা এবং ভূকর্ষীয় কেন্দ্রের বৈষম্য এবং জোয়ারি শক্তি, এই দুটো বলের ফলে সীমা স্তরের ওপর ভাসমান মহাদেশগুলো নিরক্ষরেখার অভিমুখে সঞ্চরণ ঘটে এবং ওই বলের প্রভাবে ভারত ও অস্ট্রেলিয়া উত্তর পূর্ব দিকে গমন করায় জুরাসিক থেকে টারসিয়ারি উপযুগের মধ্যে ভারত মহাসাগরের সৃষ্টি হয়। এবং পরবর্তীকালে আমরা জেনেছি যে মহাদেশীয় সঞ্চরণের ফলে প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হয়, আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়। মূলত এই দুটো বলের প্রভাবে কিন্তু মহাদেশগুলোর সঞ্চরণ ঘটে থাকে বলে মনে করেন ওয়েগনার।
তাহলে আজকে আমরা এই পর্যন্তই আমরা শেষ করছি এবং পরবর্তী যে ক্লাসগুলো পাবো সেখানে আমরা মহিষাঞ্চরণ সম্পর্কে আরও অনেক কিছু জানবো, যেমন মহিষাঞ্চরণের সপক্ষে অনেকগুলো প্রমাণ এবং যুক্তি ওয়েগনার দিয়েছিলেন এবং সেগুলো খুবই ইন্টারেস্টিং বিষয় এবং সেগুলো জানলে আমরা মহিষাঞ্চরণ সম্পর্কে বেশ অনেকটাই জানতে পারবো। তাহলে আমরা এই ক্লাসটা এই মহিষাঞ্চরণের কারণ এবং এই বিভিন্ন উপযুগে কি কি ঘটেছিল সেগুলো আমরা আলোচনা করলাম এবং এই ক্লাসটা এখানেই আমরা শেষ করছি। ধন্যবাদ।